রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ দুই হুজুরের গপ্পে আমার সঙ্গে রয়েছে স্বাধীন চলচ্চিত্র পরিচালক সুদীপ্ত লাহা। সুদীপ্তকে স্বাগত স্টুডিওতে। নমস্কার সুদীপ্ত, এবার তোমার সঙ্গে অনেক গল্প হবে, তোমার ফিল্ম নিয়ে গল্প হবে, সব কিছুই হবে। তাহলে একটুখানি শুরুর দিনগুলোয় যাই, মানে ছোটবেলাটা কেমনভাবে কেটেছে, কোথায় কেটেছে, একটু বলো বন্ধুদের। ছোটোবেলা আমার প্রথম 5 বছর কাটিয়েছি হচ্ছে হুগলি জেলার হরিপালের ভেতর রশিদপুর বলে একটা গ্রাম আছে, ওই জাঙ্গিপাড়ার ওই দিকে আর কি। রশিদপুরে প্রথম 5 বছর ছিলাম। তারপর বাবা কর্মসূত্রে উত্তরপাড়ায় বাড়ি কেনেন। তো উত্তরপাড়ায় তারপর 5 বছর বয়স থেকে এখনও পর্যন্ত উত্তরপাড়াতেই থাকি। উত্তরপাড়াতেই ছেলেবেলা কেটেছে। ওখানেই পড়াশোনা, আমাদের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে পড়াশোনা করি। ওই সময় আর কি খেলাধুলা আর ওই সিনেমা দেখা, এছাড়া আর কিছুই ছিল না। মানে ক্রিকেটটা খুব ভালোবাসতাম, মানে ওটা উত্তরপাড়া জুড়ে ক্রিকেট খেলে বেড়াতাম এবং ক্রিকেট প্রচণ্ড ভালোবাসতাম আর কি। তো একই রকমভাবে সিনেমা, এই দূরদর্শনে বসে আছি, মনে পড়লো যে দূরদর্শনে তখন যা হতো তাই দেখতাম, সব কিছু দেখতাম। মানে সেটা দূরদর্শনে দেখানো সিরিয়াল থেকে শুরু করে সিনেমা, যে দুপুরবেলা যে বাংলা সিনেমাগুলো, ওই সিনেমাগুলোর খুব প্রভাব আছে। এবং রাতে আরও সিনেমা দেখানো হতো, যেটা হিন্দি সিনেমা আর কি, ওগুলো সবই দেখতাম তখন বসে বসে বাড়ির সবার সাথে বা একাই দেখতাম। হ্যাঁ, তো সেগুলোর একটা প্রভাব ছিল। এবং বিভিন্ন যে সিরিয়াল হতো বা ওই রাজা র্যাঞ্চো, শক্তিমান এবং তার আগে মহাভারত, হ্যাঁ সবই দেখতাম। তো সেগুলোর একটা প্রভাব ছিল। তারপর বড় হয়ে আস্তে আস্তে আমাদের কলেজ করলো সুরেন্দ্রনাথ কলেজে, মানে যেটা শিয়ালদা, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হলাম। তো পড়াশোনাই অবধি আর কি। পড়াশোনাই অবধি। তাহলে একটুখানি এবার কলেজে পড়াশোনা কি নিয়ে পড়াশোনা হয়েছে বা সেটা একটু বলো। কলেজে আমি স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম সুরেন্দ্রনাথ কলেজে। তো বিএসসি পাস করে আর পড়াশোনা করে আমি দেখলাম যে আমার ওই দিকে খুব একটা ইচ্ছা নেই এবং মানে জোর করে পড়াশোনা হচ্ছে এবং মনটা পড়ে রয়েছে সিনেমার দিকে, সারাদিন সিনেমা দেখছি। রেজাল্ট আস্তে আস্তে মানে খারাপ থেকে খারাপতর দিকে এগোচ্ছে আর কি। তো খারাপতম হবার আগেই আমি স্টপ করে দিলাম যে এটা এবার এই জায়গায় আমার মনে হয় সবাই মিলে একটা ইঙ্গিত পাচ্ছি কোনো দিকে যে এবার তুই থাম, মানে পড়াশোনাটা করে আর করিস না, তো থামিয়ে দেওয়াটাই ভালো মনে করলাম। তো তারপরে বহু বছর আর কি সিনেমার জন্য চেষ্টা করেছি। আচ্ছা, এবার তো তারপর থেকে সিনেমার জন্য চেষ্টা, এবার কি তখন থেকেই যখন মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তার পরের সময় থেকে, তখন থেকে কি ভাবনা যে আমি সিনেমা বানাবো, এটা ভাবনা ছিল, না প্রথমে শর্ট ফিল্ম বানাবো বা এরকম কোনো কনসেপ্ট ছিল? সেরকমভাবে যে খুব ছোট থেকে ভেবেছি সিনেমা করতেই হবে বা এরকম না, এটা একটু বড় হওয়ার পরই। কিন্তু সিনেমা দেখতাম প্রচুর এবং সেগুলোর প্রভাব পড়তো। যেমন ছোটোবেলায় ওই ডিডি দূরদর্শনী দেখেছিলাম দো আঁখে বারাহাত, সেটা ক্লাস 3-4-এ। এবং সেই সময় ভি শান্তারামের দো আঁখে বারাহাত বোঝার মতো বয়স হয়নি, কিন্তু ইমেজগুলো থেকে গেছিলো। আমি জানি এখন সেটার প্রভাব বুঝতে পারি। এবং তারপরে অশোক বিশ্বনাথনের কিছু সংলাপ কিছু প্রলাপও আমার দূরদর্শনই দেখা, এবং সেটারও সেই ইমেজ, মানে তখন সিনেমাটা আমি উদ্ধার করতে পারিনি, আবিষ্কার করতে পারিনি, কিন্তু ওই মনে হয়েছিল যে কিছু একটা অন্যরকম কিছু দেখছি। বা গৌতম ঘোষের সিনেমা পদ্মা নদীর মাঝি মাঝে মাঝেই হতো, তখন দেখে মনে হতো আবার এটা দিয়েছে কেন, ও আজকের দিনটা গেল। হ্যাঁ, কিন্তু আমি দেখতাম। এখন পদ্মা নদীর মাঝি দেখে বুঝতে পারি যে কি অদ্ভুত সৃষ্টি, কি বলতে চেয়েছে, হ্যাঁ, এবং কি অনবদ্য ডিরেক্টর গৌতম ঘোষ, এবং সেই সিনেমাগুলোর প্রভাব পড়তো। তো আস্তে আস্তে ক্লাস 9-10 থেকে বা মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত দেখা এবং এগুলো থেকে অনেক কিছু নিয়েছি, মানে প্রভাব পড়তে পড়তে দেখলাম যে সিনেমাটা আমার ভালো লাগছে। 11-12-এ আরও হিন্দি সিনেমা দেখা শুরু করলাম, সাইদ আক্তার মির্জা, মানিকল, কুমার সাহানি বা গোবিন্দ নিয়ালিনী, শ্যাম বেনেগালদের। কলেজ লাইফে বিদেশি সিনেমা যখন দেখা শুরু করলাম, তখন আস্তে আস্তে মনে হলো যে এটা আমি ভালোবাসি প্রচণ্ডই।
এবং এটার জন্য হয়তো মানে মানে আমি অনেক কিছু করতে পারি মানে সিনেমাটা করার জন্য। দেখলাম যে সিনেমাটা ছাড়া খুব একটা কিছু ভালো লাগছে না এই মুহূর্তে। তো মাথায় আসতো যে কিন্তু কিভাবে শুরু করব সেটা কোনো রকম, তখন তো মানে এখনকার মতো অতটা নেই যে হাতের কাছে সব কিছু পাওয়া যাচ্ছে ইন্টারনেটের জন্য, সেই অ্যাক্সেসটা তখন ছিল না। তো তখন ভাবতাম, তো প্রথমে কলেজ লাইফটা শেষ করতে না করতেই ভাবলাম শর্ট ফিল্ম করা যাক। তো বন্ধুরা মিলেই একদম উত্তরপাড়ার মধ্যেই খুব একটা শর্ট ফিল্ম, দুটো শর্ট ফিল্ম করেছিলাম। মানে সেগুলো মানে শেখার জন্য, হাত পাকানোর জন্যই নিজেদের মধ্যে করা। খুবই বন্ধুবান্ধবরা অভিনয় করছে, বন্ধুবান্ধব, আমি ক্যামেরা করছি, আমি এডিট করছি, সবই আমি করছি। আমার এক বন্ধু খুব সাহায্য করতো, সমরূপ। সেই বলে যে তুই তো সিনেমাটা করতে পারিস। বিশাল বড়, এত বড় জায়গা কিভাবে কি করব জানি না, যেটার কোনো প্রাথমিক শিক্ষা নেই, যে কোনো ফিল্ম ইনস্টিটিউট। তখন এই ধারণাটা ছিল না যে, মানে আমার অন্তত ছিল না যে মানে ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়ে মানে যে সিনেমাটা সম্বন্ধে যে নেওয়া উচিত বা সেটা নিলে খুব যে কার্যকরী হবে আমার ক্ষেত্রে, সেটা কখনো মাথায় আসেনি। এবার সেটা নিয়ে একটা ইনসিকিউরিটি কাজ করতো যে আমি কি আদৌ পারবো, মানে সেটা আমার জানা তো ছিল না, যেহেতু মানে যারা শিখে আসছে তাদের সাথে সেই আলোচনার জায়গাটাও ছিল না। কারণ আমি যেভাবে পড়ে, আমার স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড, সেভাবে আমাদের কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে সবাই স্ট্যাটিস্টিক্স, যারা হয়তো যদি মাস কম ব্যাকগ্রাউন্ডের কোনো বন্ধু থাকতো তাদের হয়তো, আমার বন্ধু বান্ধবরা সেই এতে কোনোদিনই ছিল না। এবং বাড়ি থেকেও আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, তো কোনোভাবেই আর কি সিনেমা সংক্রান্ত মানুষজন ধারে কাছে ছিল না। তো তারপর দেখলাম শর্ট ফিল্ম করলাম, সেগুলো আমার নিজের খুব একটা ভালো লাগেনি, কিন্তু দেখলাম সেখান থেকে মানে আমি বুঝতে পারলাম কোথায় ভুল হচ্ছে। তো আরও সিনেমা দেখতে শুরু করলাম, ফিল্ম ল্যাঙ্গুয়েজ খুব আকর্ষণ করতো। তো ওইভাবেই সিনেমা দেখা বা সিনেমা নিয়ে চিন্তা এবং মানে সিনেমা করতে পারি সেটা মনে হলো। যে আমার প্রথমে মনে হলো যেটা দরকার সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট লেখা। মানে আমি সিনেমা করব ভাবছি, অথচ আমি নিজে লিখছি না, কোথাও কিছু নেই আমার হাতে, তো কিছু দেখাতে হবে যে আমি কিছু মানে কিছু আছে আমার, মানে কিভাবে করব। তো স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম, এবং লিখতে শুরু করলাম তার জন্য এক জায়গায় চাকরি করেছিলাম। মানে চাকরিটা করেছিলাম এই কারণেই যাতে আমি স্ক্রিপ্টটা লিখতে পারি। তো সেখানে চাকরি করে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। তো তারপর আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানে গোটা কলকাতায় বিভিন্ন স্টুডিও এবং কাজের জন্য যে আমি চাকরি করেছিলাম হচ্ছে আমাদের এজরা স্ট্রিট আছে, এজরা স্ট্রিট ইলেকট্রনিক্স গুডসের আড়ত, যেটা আর কি বিরাট বড় মাঠে, সেখানে একটা শোরুমে চাকরি করেছিলাম। আচ্ছা, জুনিয়র সেলসম্যান হিসেবে 4 মাসের চাকরি করেছিলাম। সেখানে কিসের জন্য, মানে কোনো চরিত্রের চরিত্রের জন্য না, আমি ওখানে জায়গাটাও করতে চাইছিলাম, জায়গাটা একটু এক্সপ্লোর করা এবং কিভাবে কাজ হচ্ছে এখানে। তো সেটা নিয়ে আমার একটা গল্প লেখা, স্ক্রিপ্ট লেখা আছে, রেডি স্ক্রিপ্ট, পরে করব কখনো সুযোগ পেলে। তো সেটা থেকে প্রচুর অভিজ্ঞতা হয়েছিল, মানুষ কিভাবে কাজ করছে এবং সেখানকার জীবনযাত্রা, কিভাবে সেলসম্যানরা কাজ করছে এবং দোকানের ভেতরে, শোরুমের ভেতরেও কিভাবে কাজ চলছে। তো সেই স্ক্রিপ্ট নিয়ে প্রচুর ঘুরেছিলাম এবং তারপর আমি কাজের সন্ধানে ঘুরতাম। কাজের সন্ধানে বলতে সিনেমা সংক্রান্ত যে কোনো কাজ, মানে আমি প্রচুর জায়গায় গেছি এবং বলেছি যে সিনেমা সংক্রান্ত এত রকমের কাজ হচ্ছে, মানে কোথাও কিছু অবজারভার বা বিভিন্ন ধরনের কাজে কোথাও যদি কেউ একটু করে, তো সেটা প্রচুর সময় লেগেছে আর কি ওটায়। না, এরপরে এই যে জার্নিটা, এটা তো একটা লং প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে কোনো সময় মনে হয়নি যে আমি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এরম জাতীয় কোনো কাজ করে বা কোনো ইউনিটে মানে থেকে কাজ শিখি, যেহেতু আমি প্রথাগত কোথাও শিখিনি, সেরকম কোনো সুযোগ বা সেরকম কোনো? হ্যাঁ, সেটা সুযোগ হয়। প্রায় 7-8 বছর চেষ্টা করার পর এদিক ওদিক কিছু কন্ট্যাক্ট হতে থাকে, যা হয় আমি এত বছর ঘোরার পর বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলার পর আমাকে প্রেমেন্দু বিকাশ চাকি, আমাদের চাকিদা আর কি, চাকিদা আমাকে প্রথম সুযোগ দেয়। মানে আমি একজনের কন্ট্যাক্টের থ্রুতে ফোন করি, বলে চাকিদা তো সিনেমা বানাচ্ছে একটা, তো চাকিদা একটা ছেলে লাগবে যে অবজারভার হিসেবে কাজ করবে। তো আমি চাকিদাকে বলি, চাকিদা বলে যে ঠিক আছে তুই করবি। চাকিদাকে মানে কোনোদিন বলা হয়নি ধন্যবাদ, তো মানে চাকিদাকে এই মানে প্রোগ্রামের থ্রুতেই আর কি ধন্যবাদ বলছি, যে চাকিদা প্রথম আমাকে বলে যে হ্যাঁ অবশ্যই আয়। মানে একবারই আমার সাথে একটু কথা বলি, প্রথমবারই। চাকিদার পরপর 2টো সিনেমায় আমি অবজারভারে কাজ করেছিলাম, লাভ ম্যারেজ বলে একটি সিনেমা এবং তারপরেই পাকা দেখা, 2টো সিনেমা অবজারভার হিসেবে কাজ করেছিলাম। মানে সেই জায়গাটাই এতদিন ধরে যে মাথার মধ্যে ঘুরছিল যে কিভাবে কাজ করতে হবে, কি কি করতে হয় একটা সিনেমা করতে গেলে, বা এই যে জায়গাটা, এই 2টো ফিল্মে যে অবজারভার হিসেবে কাজ করলে সেই জায়গাটা কি কিছুটা পরিষ্কার হলো যে মোটামুটি এই সেগমেন্টে কাজ হয়, এতটা
বড় স্কেলে কাজ হয় মানে কিছু সেই জায়গাটা একটু বলো। হ্যাঁ, মানে আমি ফ্লোরে তো থাকতামই, কিন্তু ফ্লোরের থেকে ফ্লোরের বাইরেটা বেশি দেখতাম, যে কিভাবে কাজটা হচ্ছে, সিস্টেমটা কি, কাজের একটা তো সিস্টেম থাকবে। আমি সিনেমাটা বানাতে জানি কি জানি না সেটা থেকে বড় কথা হচ্ছে এতগুলো মানুষকে নিয়ে কি কাজ করতে পারবো, কারণ আমার যেটা ভাবনাটা সেটাই এতগুলো মানুষকে বোঝাতে হবে, সেম পেজে থাকতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমি এই জিনিসটা চাইছি, এই সিনেমাটা চাইছি, মানে আউটপুট এটা চাইছি, এইভাবে হবে, এইভাবে, এই বোঝানোটা। এবং এতগুলো মানুষ কাজ করছে, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আছে। আমার মনে হয় ফিল্ম ডিরেক্টর হতে গেলে একটা ভালো ম্যানেজার হতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, তারা যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে আমার সিনেমাটাকে নিজের সিনেমা মনে করতে পারে। এবং যতক্ষণ না নিজের সিনেমা মনে করতে পারছে অন্তত কিছুটা হলেও, ততক্ষণ সিনেমাটা কতটা সিনেমা হয়ে উঠতে পারে সেটা নিয়ে একটা ডাউট থেকে যায়। হ্যাঁ, তো এটা তো একটা আর্ট ফর্ম, তো সবাইকে সেইভাবে ভালোবেসে কাজটা করতে হবে। তো জাকিদার সিনেমায় ওটা আমি দেখেছিলাম যে কীভাবে সবাই মিলে কাজ করছে, কোন ডিপার্টমেন্টে কতজন লোক লাগছে, তারা কিভাবে কাজ করছে সবাই মিলে, কিভাবে সকালবেলা ঠিক সময় এসে কাজটা শুরু করা, এই সিস্টেমগুলো দেখেছিলাম। তারপরে তার কতদিন পর তোমার সেই ফিল্মের জায়গাটা মোটামুটি তৈরি হলো যে এবার একটা ফিল্ম বানাবো? ফিল্ম বানাবার কনফিডেন্সটা আমার ছিল বরাবরই, মানে আমার মনে হয়েছিল যে সিনেমাটা আমি পারবো। একটা সময় পর গিয়ে মনে হলো যে মানে আমি জানি না খারাপ হবে না ভালো হবে, কিন্তু আমার মনে হয়েছিল, প্রচুর সিনেমা দেখতাম, তারপরে আরও বিদেশি ফিল্ম মেকারদের ইন্টারভিউ শুনতাম। আমার যেটা কাজ হয়েছিল সেটা হচ্ছে ইন্টারভিউগুলো দেখা, এবং প্রচুর বিদেশি সিনেমার যারা বড় বড় ফিল্ম ডিরেক্টর রয়েছে তাদের ইন্টারভিউ দেখা এবং তাদের বই পড়া, তাদের সম্পর্কে বা তাদের নিজেদের লেখা বিভিন্ন বই পড়তাম। সেগুলো দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এভাবে সিনেমা করা যায়, কিন্তু সেগুলো সবই থিওরিটিক্যাল জ্ঞান। হ্যাঁ, কিন্তু আমার ওই কনফিডেন্সটা ছিল, আমার মনে হয়েছিল যে এগুলো দিয়ে আমি পারবো। তারপর চাকিদার সিনেমা, দুটো সিনেমা আমি অবজার্ভ করলাম, সেগুলো থেকে আমার একটা বোধ তৈরি হলো যে হতে পারে। তো ওই অবজারভার হওয়ার পরে আমার আরও 1.5-2 বছর সময় লেগেছিল। ততদিনে তোমার স্ক্রিপ্ট রেডি? হ্যাঁ, স্ক্রিপ্ট রেডি, একটা অন্য স্ক্রিপ্ট আবার ওর মাঝেই লিখলাম আমি, স্ক্রিপ্ট রেডি। এবার ওই স্ক্রিপ্ট নিয়ে আমি প্রচুর ঘুরেছি, বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। তারপরে একটা সময় গিয়ে 2023-এ অভিজিৎ নন্দী তিনি স্ক্রিপ্টটা, গল্পটা শুনে খুব রাজি হলেন যে এটা আমি করতে চাই। এবার একটুখানি নামটা বন্ধুদেরকে বলো, যে মানে কারণ গ্রিস আমার দেশ নয়, কারণ গ্রিস আমাদের দেশ না, আমাদের দেশ নয়, অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট, এই যে কন্ট্রাডিক্টরি একটা জায়গা, এই কন্ট্রাস্টটাকে কিভাবে তুমি ভেবেছো এবং তার জন্য ফিল্মের নামটা এরকম ভেবেছো, একটু যদি বলো বন্ধুদেরকে। যে কোনো সিনেমা, আমার মনে হয় যে কোনো সিনেমার নাম আসে সিনেমাটার ভাইব থেকে, সিনেমাটা আমি কিভাবে ফিল করছি নিজের মধ্যে থেকে। সিনেমাটার নামটা হঠাৎ করেই আমার মাথায় এসেছিল, এই নয় যে প্রচুর আমি ভেবেছি। মানে এবার মানে এটা আমার খুব, মানে সিনেমাটার নাম নিয়ে প্রচুর জনের প্রচুর রকমের কথা আছে, মানে সেটা থাকবেই, মানে সেটা আমি চাইও আলোচনা হোক, সেটা নানা রকমের আলোচনা এসেছে, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। কিন্তু সিনেমাটা নামকরণের পেছনে আমি খুব একটা অ্যানালাইসিস করি না, মানে আমার মনে হয় না সিনেমা মানে আর্ট ফর্মটা, হ্যাঁ আর্ট ফর্মটা নিয়ে খুব বেশি, মানে প্রাথমিকভাবে তো এটা একটা আর্ট ফর্ম, এবং সেটা নিয়ে খুব আলোচনা বা সিনেমা মানে কি বোঝাতে চাইছে বা সেটা আমার মনে হয় কিছু পার্সপেক্টিভ থাকুক, বিভিন্ন জন বিভিন্ন রকম সেটা থাকুক, সেটা যারা দেখবে তারা তাদের মতো করে অ্যানালিসিস করুক। আমি বলতে চাইছি এই যে নাম ভাবনাটা সঙ্গে, মানে ফিল্মটা আগে স্ক্রিপ্ট লেখা হয়েছে, ফিল্ম বানানো হয়েছে, তারপরে না নামটা এসেছে আমার গল্পটা লেখার প্রায় পরে, যখন স্ক্রিপ্টটা লিখলাম আমি ফার্স্ট স্ক্রিপ্টই লিখি, গল্প লিখি না। স্ক্রিপ্ট লেখার পরই মানে আমি যখন ভাবছি শেষ দৃশ্যটা নিয়ে, ভাবছি কিভাবে কি হতে পারে, হঠাৎ করেই এলো শেষ দৃশ্যটাও এলো, এবং নামটাও দেখি তার মধ্যে থেকে হঠাৎ করেই এলো। এই নয় যে মানে স্ক্রিপ্টটা শেষ করার পরই প্রায় এসেছে, কিন্তু খুব বেশি যেটা নিয়ে ভাবতে হয়েছে তা নয়। এবং নামটার পেছনে কিছু, কারণ গ্রিস আমাদের দেশ না, নামটার পেছনে কিছু ফিলোসফি কাজ করছে, যেহেতু গ্রিস মানে ফিলোসফির দেশ, এবং সেটার পেছনে কাজ করছে এটাই যে ফিলোসফি আমার মনে হয় মানুষকে, মানুষের পার্সপেক্টিভ বুঝতে শেখায় বা সিচুয়েশন বুঝতে শেখায় অন্য মানুষের। তো এই সংক্রান্ত ব্যাপারেই আর কি নামটা এসেছে মাথায়। এবং ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট তো পেন্টিং এর দুটো কালার সেটা আছে একদম তাই। এবং এর সঙ্গে সঙ্গে এই যে শুটিং পিরিয়ড, ওটা শুটিং কতদিন চললো, কোথায় কোথায় হচ্ছে, মানে একটু যদি গল্পটা মেকিংটা বলো আমাদের। সিনেমার শুটিং খুব অল্প দিনে হয়েছে, শুটিং হয়েছে আমার 7 দিনে। 7 দিনে হয়েছে, এবং 7 দিনে হওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ গল্পটাই যেহেতু একটা ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাট না বাড়ি, হ্যাঁ, তো 90 থেকে 95% সিনেমার শুটিং একটা বাড়ির মধ্যেই, সেটা হচ্ছে রাজারহাটের একটা বাড়িতে শুটিং হয়েছিল।
এবার আর একটা দিন 6 দিন ওখানেই হয়েছে, আর একদিন হয়েছে চন্দননগর চুঁচুড়া, যেটুকু রাস্তার সিন বা এগুলো ছিল, হ্যাঁ স্ট্র্যান্ড রোডেও একটা হয়েছে এবং একটা ইটভাটাতে হয়েছে চন্দননগরে। তো ওখানে একদিন আর রাজারহাটে 6 দিন। তো এইভাবেই আর কি 7 দিন ওখানেই শুটিং হয়েছে। আচ্ছা, শুটিং হয়ে গেছে 7 দিন। এটা কত সালে মানে শুটিংটা শুরু হয় কত সালে? শুটিংটা শুরু হয়েছিল 2023-এ। 2023 কিন্তু মুক্তি পেয়েছে অনেকটা পরে। হ্যাঁ, মাঝখানে আমাদের পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় লেগেছে, পোস্ট প্রোডাকশনে প্রায় বেশ কিছু মাস লেগেছে, এবং তারপরে কিছুদিন ফেস্টিভ্যালে করছিলাম। তারপরে এটা রিলিজের সময় একটু লাগলো, বিভিন্ন সিনেমা দেখে প্রোডাকশন সিদ্ধান্ত নেয় যে কবে কি রিলিজ করছে না করছে। প্রিয় পরিচালক যদি বলি, কাদের কথা এই মুহূর্তে মনে হয়? প্রিয় পরিচালকদের থেকে আমি বলবো যে কাদের কাজ প্রভাব ফেলেছে, মানে সেটাই বলো। সেটা প্রচুর জন, আমি তাও একটু মানে নেম ড্রপিং লাগবে নিশ্চয়ই, কিন্তু তাও মানে আমি প্রথমে বলি যে মানে বাংলা সিনেমার কথা বলি। প্রথমে মানে আমি যে সিনেমাটার প্রচণ্ড প্রভাব পড়েছিল প্রাথমিকভাবে সেটা হচ্ছে ইন্টারভিউ, মৃণাল সেনের ইন্টারভিউ, তারপরে চালচিত্র আকালের সন্ধানে, এবং তারপরে মৃণাল সেনের পরই নামটা যার মনে আসবে তার হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত। এই দুজনের খুব প্রভাব আছে, মৃণাল সেন এবং বুদ্ধদেব দাশগুপ্ত। তারপরে কাজ আমার খুব প্রিয় পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম ঘোষ, অশোক বিশ্বনাথন, কিছু সংলাপ কিছু প্রলাপ আমার খুব প্রিয় সিনেমা। এবং তারপরে হিন্দিতে যদি বলি, সাইদ আক্তার মির্জা আছে আমার খুব প্রিয় সিনেমা, নাসিম দুর্দান্ত লেগেছিল, বা অ্যালবার্ট পিন্টোকে গুস্সা কিউ আতা হ্যায়, অরবিন্দ দেশাইকে আজিব দাস্তান। শাহিদ আক্তার মির্জার পর মানিকল কুমার সাহানি, যাদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ আমাকে খুব মানে আকৃষ্ট করেছিল, যার মানিকল কুমার সাহানি। এবং তারপরে গোবিন্দ নিহালিনী, শ্যাম বেনেগালের সিনেমা প্রচণ্ড প্রভাব ফেলেছিল। আদুর গোপাল কৃষ্ণন আছে, জি অরবিন্দন আছে, এবং বিদেশি ফিল্ম মেকার প্রচুর আছে। মানে এখন থাইল্যান্ডের একজন ফিল্ম মেকার আছে যে আপিচপং উইরাসেতকুল। আচ্ছা, এবার কমলেশ্বর তার কথা একটু প্রসঙ্গে আসি, যে কমলেশ্বর তার সঙ্গে আলাপ, কমলেশ্বর মুখোপাধ্যায়, মানে সেই জার্নি বা তার সঙ্গে আলাপ কিভাবে, বা এগুলো একটু বলো শুনি। কমলদার মানে ফার্স্টে মানে আমার যে চরিত্রটা সিনেমায়, দুর্গাদার যে চরিত্রটা, আমার কমলদার কথা যখন মাথায় আসে তখন আমি প্রোডাকশন ম্যানেজারকে বলি। প্রোডাকশন ম্যানেজার আমাদের কাঞ্চন ভট্টাচার্য। তো কাঞ্চনদা ফোন নাম্বার দেয়, আমি অ্যাড্রেস নিয়ে কমলদার ফ্ল্যাটেই যোগাযোগ করি গিয়ে। তো কমলদার গল্প শুনে খুব ভালো লাগে, কমলদা বলে আমি চরিত্রটা করব। তারপরে যেদিন শুটিংয়ে আসে কমলদাকে দেখি যে যেভাবে ওই চরিত্রটার মধ্যে ঢোকে এবং ওইভাবেই থাকার চেষ্টা করছে, এবং সেটা খুব ভালো লেগেছিল। এবং কমলদা সেটে দুর্দান্ত, মানে ওরকম মানে এতটাই মানে ভদ্রলোক, এবং যেভাবে থাকে দুর্দান্ত লেগেছে। সবার সাথে যেভাবে মিশে কাজ করে, কোনো রকম কোনো প্রবলেম নেই। যে কমলেশ্বর মুখার্জির বড় নাম, হ্যাঁ ব্র্যান্ড একটা, তো সেইভাবে আমি কোনো রকম কিছু বুঝতে পারিনি যে কমলেশ্বর মুখার্জি কাজ করছে অভিনেতা হিসেবেই, মানে কাজ করছে, কোনো রকম কোনো মানে কোনো প্রবলেম নেই, কোনো ট্যান্ট্রামস যেটাকে বলা হয় কোনো কিচ্ছু নেই। খুব সুন্দরভাবে কাজ হয়েছে, কাজ শেষ করেছেন, এবং চরিত্র যেটা সেটাকে যতটা ডেলিভার করে সেটা করেছে। এবং এই সঙ্গে জিজ্ঞেস করবো যে এই যে একটা দীর্ঘ সময়, হ্যাঁ কলেজের পর এতটা সময় গ্যাপ নিয়ে তারপরে সিনেমা বানানো, এই মানে জার্নিটাতে পুরো ফ্যামিলি সাপোর্ট কীরকম মানে ভাবে পেয়েছো? ফ্যামিলি সাপোর্ট বলতে হ্যাঁ মানে কলেজ লাইফের পর মানে আমার ফ্যামিলি চাইতোই যে আমি মানে এ করে মানে পড়াশোনা করে একটা চাকরি করা, ভালো একটা কিছু চাকরি হবে। প্রথমে চাইতো ডাক্তার হই, হ্যাঁ তো দেখলো সেই দিকে খুব একটা এ নেই, মানে ফ্যামিলির এতে মানে আমি ভাবলাম যে 1 বছর জয়েন্টও দিই বসে, তো জয়েন্টও দিয়েছিলাম, জয়েন্ট এন্ট্রান্স। তো সেটা খুব অদ্ভুত, মানে কত র্যাঙ্ক করেছিল সেটাও জানি না, কারণ ওটা দেখারও প্রয়োজন মনে করিনি, এতটাই পেছনে ছিলাম না দেখে আর কি হবে, মানে যা পরীক্ষা দিয়েছি সেটা তো আমি জানি, মানে দেখে আর ওটা লজ্জা পেয়ে নিজে লাভ নেই। তো ওই দিকে খুব একটা ন্যাক ছিল না। তারপরে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করলাম, ভালো চাকরি করবে, কিন্তু সেটাও হলো না। দেখলো যে সব পড়াশোনা, আর দেখলাম যে আমি আর এমএসসির দিকে আর কোনো রকম ইন্টারেস্ট নেই, তো এমএসসি করবো না, মাস্টার্স। তো ওই সিনেমা নিয়ে পড়ে রয়েছি, সিনেমা সারাদিন ঘরে বসে সিনেমা দেখছি, আর নাহলে আড্ডা মারছি। সন্ধ্যেবেলা নয় আড্ডা, ব্রিজ খেলতে ভালোবাসি খুব, তো বন্ধুদের সাথে নয় সন্ধ্যেবেলা ব্রিজ খেলছি, আর বাড়ি ফিরেই রাত্রিবেলা 2টো সিনেমা, 3টে সিনেমা এরকম, দুপুরে একটা, রাতে একটা দেখছি, সারাদিন সিনেমা দেখছি। তো সেটা নিয়ে একটা তো চিন্তা ছিল, মিডল ক্লাস ফ্যামিলি, তো একটু মাঝে মাঝে তো বলতো ওই যে কিছু কর। এবার আমি খুব একটা আমল দিতাম না, কিন্তু একটু টেনশন হতো মাঝে সাঝে, কারণ বিভিন্ন সবাই বলছে। সেই জার্নিটা খুব একটু শক্ত ছিল। ফ্যামিলির যে সাপোর্ট ছিল না তা না, ফ্যামিলি সাপোর্ট বলতে কোনো দিন বারণ করেনি সিনেমা দেখতে,
সিনেমা দেখতে বা গল্পের বইয়ের নেশা ছিল প্রচণ্ডভাবে ছোট থেকে। গল্পের বইয়ের কথা বলতে ভুলে গেছি, গল্পের বই প্রচুর পড়তাম। হ্যাঁ, মানে চোখের পাওয়ার এইভাবেই বেড়ে গেছে, এখান থেকে আমি মানে এইখান থেকে গল্পের বই পড়ি, মানে যে কোনো জিনিসই পড়ি যখন অভ্যেস হয়ে গেছে, এতটাই খারাপ অভ্যেস। কিন্তু ওই ক্রিকেট, গল্পের বই আর সিনেমা এবং এই কোনোটাতেই কখনো বাড়ির লোক কখনো বারণ করেনি। মা বা বাবা যে ডিভিডিটা কিনে দিতে বলতাম, বাবা হয়তো কাজের এতে সূত্রে ব্যাঙ্গালোর গেল ব্যাংকের কোনো সেমিনার বা কিছুতে, বাবা বললো কি আনবো তোর জন্য, হ্যাঁ ব্যাঙ্গালোর বা বোম্বে আমার মনে নেই। আমি বললাম যে এক কাজ করো তুমি এই সালাম বম্বে, মীরা নায়ারের সালাম বম্বে, এটা এখানে আমি পাচ্ছি না ডিভিডিটা। হ্যাঁ, তখন হয়তো 9-10-এ পড়ি, তো ওই মীরা নায়ারের সালাম বম্বে ওটা যদি ডিভিডি এনে দিতে পারো, তো বাবা ওটা তখন অনেক দাম, সালাম বম্বে একদম অরিজিনাল ডিভিডি 299 বা 399 টাকা দাম ছিল ওই সময়। হ্যাঁ, তো তখন 2007 ফাত হবে। তো ওই সময় দাঁড়িয়ে ওই 299-300 নিয়ে বাবাকে বলতেই সঙ্গে সঙ্গে ওটা আর পেয়ারকে সাইড এফেক্টস, এই দুটো সিনেমা মনে আছে বাবা এনে দিয়েছিল বলতেই। তো যখন যা ডিভিডি এনেছি 2-3টে করে ডিভিডি পাড়ার দোকান থেকে আনতাম, পাড়ার সামনে একটা ওই ডিভিডির দোকানটার খুব প্রভাব আছে আমার লাইফে, কারণ ওখান থেকেই সমস্ত সিনেমা আনতাম। কিন্তু কখনো বারণ করেনি মা বাবা সিনেমা দেখতে, একটু চাপ দিত, বাড়ি থেকে যে তাড়িয়ে দেয়নি। সে 7-8 বছর 9 বছর বাড়িতে বসে আছি সেটাই সাপোর্ট করা একদম। এবং এইখানে একটা প্রসঙ্গক্রমে আসি যে সবার কথাটা সবাই বলতে নিশ্চয়ই জীবনে আরো মানে অন্য সাপোর্টের কথাও বলতে হয়, সেই দিক থেকে সাপোর্ট পাওয়া গেছে মানে জীবনে কিরকম? না, আমার খুব একটা সাপোর্ট যে লাগতো তা না, কারণ মানে খুব যে আমি মানে বন্ধু বান্ধবরা সাপোর্ট করতো, বন্ধু বান্ধব বলতো হ্যাঁ হ্যাঁ তুই পারবি। এবার যখন সিনেমা নিয়ে আলোচনা করতাম বন্ধু বান্ধবরা ইন্টারেস্ট পেতো, যে বলতো না না তুই জানিস। এবার বন্ধু বান্ধবরা সবসময় মনে হয় যে বন্ধু পারবে, হ্যাঁ, তো সেটা খুব একটা আমি খুব একটা কোনো কিছুতেই মানে একটু নিষ্প্রিয় থাকতাম, মানে আমি খুব একটা কেউ সাপোর্ট করলেও খুব আবেগে ভেসে যেতাম না, বা কেউ ডিসকারেজ করলো সেটাতে কখনো ভেঙে পড়িনি। আমি এখন যেটা মনে হয় যে আমি ভেঙে পড়িনি, এটা মনে হয় আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম। এবং মানে আমি নিজের এতেই থাকতাম, ওটা একটা সুবিধা ছিল। এত পড়ার প্রসঙ্গ এলো যখন জিজ্ঞেস করি প্রিয় লেখককে। প্রিয় লেখক আমার অনেকেই আছে, কিন্তু শিবরাম চক্রবর্তী মানে খুব প্রিয় আমার, মানে ওই লেখাটা অদ্ভুত লেখা আমার মনে হয়। আমি ওরকম লেখা মানে মানে তার যদি 1% লিখতে পারি, কখনো বলছি সম্ভব না আমার মনে হয়, কিন্তু 1%ও যদি হয় সেটা অনেকটাই হবে। আর খেলাধুলো ভালো লাগে, কার খেলা ভালো লাগে? আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে সচিন তেন্ডুলকার। আমার মনে হয় না সচিন তেন্ডুলকারের ধারে কাছে কেউ কখনো যেতে পারবে এবং কোনোদিন গেছে বলে, ওই লেভেলের লোক হয় না। সৌরভ গাঙ্গুলি আমার খুব প্রিয়, ওরকম ক্যাপ্টেন মানে ভাবা যায় না। যে সময়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমটা প্রায় 7 নম্বর 8 নম্বর আইসিসি র্যাঙ্কিংয়ে থাকছে, ওরকম একটা সময় এসে বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে ওই সময় একটা নতুন টিমকে যেভাবে ও স্ট্রংলি ধরলো এবং তুলে নিয়ে গেল অত উপরে। ওয়ার্ল্ড কাপটাও চলে আসতো 2003-এ, কিন্তু সাউথ আফ্রিকায় অস্ট্রেলিয়া তখন মানে অপ্রতিরোধ, মানে ওই অস্ট্রেলিয়া তো কেউ দেখেনি এখনকার জেনারেশন, ভাবছে এই অস্ট্রেলিয়া বিরাট শক্তিশালী, হ্যাঁ এই অস্ট্রেলিয়া, কিন্তু 2003-এর ওই অস্ট্রেলিয়া ওকে একদম মানে সে 2003 ওয়ার্ল্ড কাপের ফাইনালটার কথা মনে পড়ে না, বললেই মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওটা কারণ কিছুক্ষণ দেখার পরেই তারপরে যখন ওই জায়গাটা বড্ড মন খারাপ হওয়া, মন খারাপে যাবো না, মন ভালো করব। আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে বলো? আগামী দিনে পরিকল্পনা 2-3খানা স্ক্রিপ্ট লেখা আছে। একটা সেলসের ওপর একটা আছে, যেটা বলছিলাম এইজরা স্ট্রিটে যখন চাকরি করেছিলাম সেটার উপর একটা স্ক্রিপ্ট লেখা আছে। আর একটা আছে যেটা একটু ডার্ক রোমান্টিকও, বডি হরারের ওপর। এখানে বডি হরার নিয়ে সেরকম কাজ তো হয়নি মনে হয়, করাটা একটু শক্ত, ডিফিকাল্ট বাজেট, কিন্তু বডি হরারের ওপর একটা স্ক্রিপ্ট লেখা আছে। আর একটা রোমান্টিক, একদম ফিলোসফিক্যাল রোমান্টিক একটা স্ক্রিপ্ট লিখেছি। 2-3খানা আছে, কিন্তু কথাবার্তা চলছে, দেখা যাক। এখন একটাই যে প্রোডিউসার পেয়ে যাবে এবং পেয়ে যাও আর তাড়াতাড়ি আমরা ফিল্মগুলো পাই, এটাই একমাত্র আমাদের উইশ থাকতে পারে। আর একটা জিনিস জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে এই ফিল্মে যে মিউজিকের ব্যবহার বা এত কালারের ব্যবহার, এই জায়গাগুলো কিরকম কি চোখে দেখো তুমি? আমার সিনেমায় মিউজিক তো নেই, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখিনি বলতে আমি যে ধরনের সিনেমা দেখে বড় হয়েছি এবং বা সিনেমা নিয়ে যে চিন্তাভাবনা এসেছি, হ্যানেকে সিনেমা বা ওই বললাম আপিচপং উইরাসেত কুল
বা সাইমিং লিয়াং, এদের সিনেমা দেখে যে ধরনের এতে উপলব্ধিতে এসেছি যে আমার মনে হয় না সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে বলে, এটা আমার নিজস্ব একটা ধারণা। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যে থাকলেই যে সিনেমাটা আমার খারাপ লাগছে সেটা না। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অনেক টারান্টিনো সিনেমায় তো গোটা সিনেমা ধরেই মিউজিক বাজে এবং সেটা দুর্দান্ত লাগছে। মানে তোমার যদি গল্পের প্রয়োজনে কোনো সময় দরকার হয়, হ্যাঁ, আমার ইউজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাকে ম্যানিপুলেট করছে, দর্শকদের জন্য একটা মানে একটা প্রভাব ফেলছে, যে দর্শকদের বলছে এই জায়গায় কিন্তু তোমাকে কাঁদতে হবে বা এই জায়গায় হাসতে হবে, এই যে ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশনটার আমি কোথাও একটা এগেইনস্টে সিনেমায় আমার ছাড়া তুমি চেয়েছো তোমার সিনেমাটা গল্প বলুক সবাইকে। হ্যাঁ, সিনেমাটা যে ঘটনাগুলো হচ্ছে, যে চরিত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে দেখুক, একটু দূর থেকেই দেখুক। আমার খুব একটা ইন্টারেস্ট নেই দর্শককে খুব বেশি ইনভলভ করার। আমার মনে হয় দর্শক একটু ডিস্টেন্স মেনটেন রাখুক এবং ডিস্টেন্স থেকে ক্যারেক্টারগুলোকে অবজার্ভ করুক। একদম, অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক ধন্যবাদই বটে, কারণ তুমি এতটা সময় দিলে এবং খুব ভালো লাগলো যে ভাবনা চিন্তাগুলো, ফিল্ম নিয়ে তোমার ভাবনা চিন্তা, তোমার ফিল্মের আগামী দিনে কি কি পরিকল্পনা, সবটা নিয়ে জানলাম। এবং দুই হুজুরের গপ্পে আমরা অনেকটা সময় কাটালাম। অনেক মানে শুভেচ্ছা রইল, শুভকামনা রইল তোমার জন্য। আগামী দিনে তোমার যা যা ভেঞ্চার রয়েছে সেগুলো পূর্ণতা পাক, সেটাই বলতে পারি। আর অবশ্যই দুই হুজুরের গপ্প কেমন লাগছে অবশ্যই জানাতে হবে, আর তার সঙ্গে এরকমভাবেই সঙ্গে রাখতে হবে দুই হুজুরের গপ্প এবং কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।